কাতারের আমিরের এই সফর সেটাও একটা গুরুত্বপূর্ণ সময়, তা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন সাবেক রাষ্ট্রদূত ও পররাষ্ট্র সচিব শমশের ববির চৌধুরী বীর বিক্রম এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর দেলোয়ার হোসেন। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদ যুগে। অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, মধ্যপ্রাচ্যের এত গুরুত্বপূর্ণ একটা দেশ, আমেরিকার স্ট্র্যাটেজিক পার্টনার, বড় ইকোনমির দেশ, তার এই সফরে মানে এই সময়ে আপনার কি মনে হয় কতটা গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। অবশ্যই সফরটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ কয়েকটি দিক থেকে। একটা হচ্ছে যে বাংলাদেশ কাতার সম্পর্কের গত কয়েক বছর ধরে একটি বলা যায় যে একটা রূপান্তর ঘটছে, এবং সেখানে দু দেশের মধ্যে সম্পর্কের ব্যাপ্তি অনেক এবং বহুমাত্রিকতা লাভ করছে। আমরা জানি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কাতার সফর করেছেন এবং কাতারে অনুষ্ঠিত বেশ কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করেছিলেন। এই কাতারের আমির ১৯ বছরের মধ্যে প্রথম বাংলাদেশে আসলেন, এবং বিশেষ করে বাংলাদেশে বর্তমান যে নতুন সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই চতুর্থ মেয়াদে দায়িত্ব গ্রহণ করেছেন, এবং ৭ই জানুয়ারি নির্বাচনের পরে একজন অত্যন্ত প্রভাবশালী বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান বাংলাদেশ সফর, সেটিও খুবই তাৎপর্যপূর্ণ। ফলে কূটনৈতিক বিবেচনায় বাংলাদেশের সাথে কাতারের যে দ্বিপাক্ষিক সম্পর্কের যে জাতীয় স্বার্থের যে বিভিন্ন দিকগুলো আছে, জ্বালানি থেকে শুরু করে আপনার আমাদের যে শ্রম, যে অভিবাসীদের যে বিষয়, এই সবকিছু মিলিয়ে আমি মনে করি যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর ছিল। এবং এই সফরের যে আউটকাম, যেটা আপনারাও দেখিয়েছেন, যে 10টি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, এবং এগুলো খুবই সাবস্টেন্টিভ বিষয়গুলোতে হয়েছে। আপনার এই বাণিজ্য কিংবা এই যে ডাবল ট্যাক্সেশন যে রোধ করা, এগুলো থেকে শুরু করে কূটনৈতিক প্রশিক্ষণ, এবং বিশেষ করে কাতারের সঙ্গে সম্পর্কের আরেকটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখতে পাচ্ছি যে ট্রেডিশনালি আমরা জানি যে এদেশ কাতারের সঙ্গে বাংলাদেশ সম্পর্কের জ্বালানি নিরাপত্তা বা জ্বালানি বিষয়টি যেমন গুরুত্বপূর্ণ এবং আমাদের অভিবাসীদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কাতারের সঙ্গে বাংলাদেশের যে ব্লু ইকোনমির দৃষ্টিকোণ থেকে এবং মেরিটাইম যে রিসোর্স, যে যে সমুদ্র যে সম্পদ এবং নিরাপত্তা, ওই জায়গাগুলোতে কিন্তু কাতারকে আমরা ইনভলভ করতে পেরেছি, এবং কাতার সাথে আমাদের যেই চুক্তি বা এমওইউ হয়েছে, সেখানে কিন্তু এই বিষয়গুলো কভার করা হয়েছে। তো সব দিক থেকে আমি মনে করি যে এই বর্তমান সরকার যেটি নতুন যে মেয়াদে একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক একটি মানে সফর অনুষ্ঠিত হয়েছে। যদিও মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে তিনি ইউরোপে মিউনিক সামিটে গিয়েছেন, এবং বাংলাদেশের দিক থেকে গুরুত্বপূর্ণ সফর অনুষ্ঠিত হয়েছে, কিন্তু হোস্ট হিসাবে বাংলাদেশ আমি মনে করি যে একটি খুব বড় আকারের একটি দ্বিপাক্ষিক সামিট সে আয়োজন করেছে, এবং সেখানে এই সম্পর্কের একটা আমি বলবো দীর্ঘমেয়াদী একটি ইতিবাচক প্রভাব আমরা শুধু বাংলাদেশ কাতার সম্পর্ক না, সার্বিকভাবে আপনার গালফ দেশগুলোর সঙ্গে সম্পর্ক, মধ্যপ্রাচ্যের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এবং আমাদের কূটনৈতিক দিক থেকে আমরা যে ডাইভার্সিফিকেশনের দিকে যাচ্ছি, যে বৃহৎ শক্তিগুলোর সঙ্গে আমাদের যেমন সুসম্পর্ক আছে, কিন্তু তাদের উপর নির্ভরশীলতা যেমন প্রয়োজন আছে, কিন্তু একই সঙ্গে কাতার কিংবা টার্কি বা মধ্য যে যে শক্তিগুলো আছে, যে তাদের সঙ্গে সম্পর্ককে জোরালো করা খুবই দরকার। এবং কাতারের সঙ্গে সম্পর্কটা আমরা জানি যে এই গত 2 বছর ধরেই দেখতে পাচ্ছি এটা একটা নতুন উচ্চতায় পৌঁছেছে, এবং এই কাতারের আমিরের সফরের মাধ্যমে এটি একটি পূর্ণতা পেয়েছে। এখন আগামীতে এই যে ক্ষেত্রগুলোতে সহযোগিতার দ্বার উন্মোচিত হয়েছে, এবং যেগুলো আমরা জানি খুবই স্পষ্ট, এই বিষয়গুলোতে আর কাজ করে সেটিকে আরো ফলপ্রসূ করা অত্যন্ত জরুরি। শমশের ববির চৌধুরী বীর বিক্রম, মানে এই সময়ে এই সফরের আসলে গুরুত্ব কি দেখেন? ধন্যবাদ। আমি ডক্টর দেলোয়ারের সাথে একমত যে এই সফরটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এবং এর চেয়ে বড় কথা এটা সময় উপযোগী। সময় উপযোগী কারণে যে কাতার কিন্তু কয়েক বছর আগেও কাতারকে তেমন কোনো একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসাবে কেউ তেমনভাবে মূল্যায়িত হতো না, কিন্তু কাতারের এই আমির, উনি কিন্তু রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পরে কাতারের একটা যুগান্তকারী পরিবর্তন উনি কাতারের এনেছেন। কাতার এখন একটা বড় প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে, ছোট দেশ হয়েও বড় প্লেয়ার হয়ে দাঁড়িয়েছে। আরেকটি বিষয় যে
বাংলাদেশের সর্বশেষ নির্বাচনের পরে, জাতীয় সংসদ নির্বাচনের পরে আপনাদের গণমাধ্যমে যেটা বিষয়টা নিয়ে আপনারা ব্যস্ত ছিলেন, যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশে প্রথম সফর করেন, চীন না ভারত, বা ভারত না চীন। কিন্তু বাংলাদেশে কে প্রথম সফর করবে সেটা নিয়ে কিন্তু আলোচনা হয়নি। দেখা গেল যে একটি দেশ, যেটা আমরা বলতে পারি এখন মধ্যপ্রাচ্যের গেটওয়ের একটা ভূমিকা পালন করছে, কাতার। এবং কয়েক বছর আগে কিন্তু কাতারকে গালফ কোঅপারেশন কাউন্সিল থেকে বের করে দেওয়া হয়েছিল। সৌদি আরবিয়া সহ অন্যান্য গালফ কান্ট্রিজ এবং মিশর কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক তারা বিচ্ছিন্ন করেছিল এবং কাতার নিষেধাজ্ঞা দিয়েছিল। তো সেই পরিবেশ পরিস্থিতি থেকে কাতার কিন্তু বেরিয়ে এসছে। কাতার এখন একটা ইম্পর্টেন্ট রিজনাল প্লেয়ার, রিজনাল প্লেয়ার না, গ্লোবাল প্লেয়ার। এই যে ইসরায়েলের যে গণহত্যা চলছে গাজাতে, এটা নিয়ে যতই আলাপ আলোচনা বলেন, সংলাপ বলেন, শুধুমাত্র কিন্তু কাতারেই হচ্ছে। অর্থাৎ কাতারের এই ভূমিকাটা, কাতার যে একটা ভেন্যু ফর মানে অ্যাটেম্পট এট পিসফুল সলিউশন, এই পরিস্থিতিতে কাতার নিজের জন্য প্রতিষ্ঠিত করতে পেরেছে। একই অবস্থান আমরা দেখেছি আফগানিস্তানের তালেবান সরকার ক্ষমতায় আসলো, ওই তারা বলা হতো দোহার তালেবান আর কাবুলের তালেবান। তো কাতারের এই সফরটা মানে সবচেয়ে বড় দিকটা যেটা, এটা হচ্ছে কূটনৈতিক এবং রাজনৈতিক বা ভূ রাজনৈতিক। কিন্তু যদি একদম প্রকৃতি ক্ষেত্রে আমরা দেখি, সেটা হচ্ছে জ্বালানি সরবরাহ নিশ্চয়তা। জ্বালানি নিরাপত্তা এখন বাংলাদেশের মতো দেশের জন্য একটা বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা হয়তো আরো ঘনীভূত হবে আগামীতে। তো সেখানে কাতারের গ্যাস এবং তেলে ভরপুর, তারা বিশ্বের বৃহত্তম গ্যাস প্রডিউসার তারা, এবং তাদের যে গ্যাস রিজার্ভ আছে এটা কবে শেষ হবে, আদৌ শেষ হবে কিনা, সেটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন। সেখান থেকে বাংলাদেশ যদি কোনো সুবিধা পেতে পারে, আমি আশা করি এই সফরে এই বিষয়টাকে মূল গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ বাংলাদেশে এখন ওই ইউক্রেনের উপর রাশিয়া চাপিয়ে দেওয়া যুদ্ধ এবং তারপরে গাজা ইসরায়েলকে নিয়ে যে সংকট, সে কারণে জ্বালানি সরবরাহটা অনিশ্চিত অবস্থায় পৌঁছেছে। এখানে বাংলাদেশের জন্য একটা বিরাট হুমকি। সেখানে কাতার থেকে যে আমরা কোনো সুবিধা পেতে পারি, বিশেষ সুবিধা পেতে পারি, যেটা বাকিতে আমরা তেল কিনবো বা গ্যাস কিনবো, পরে এটা পরিশোধ করবো। কারণ আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের একটা বিরাট চাপ পড়েছে, সে $48 বিলিয়ন থেকে এখন 20 ছুঁই পড়ছে। তো এই পরিপ্রেক্ষিতে আমি বললাম যে এই সফরটা শুধু গুরুত্বপূর্ণ নয়, অত্যন্ত সময় উপযোগী। যেসব চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে এই সফর সময়, এগুলোর অনেকগুলোই অনেক গুরুত্ব বহন করে। দ্বৈত কর রুদ্ধ করা, এসব আসলে বাংলাদেশে এই ধরনের চুক্তি অনেক দেশের সাথে রয়েছে। কূটনৈতিক প্রশিক্ষণ, আমাদের বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি অত্যন্ত উঁচু মানের একটা প্রশিক্ষণ কেন্দ্র। সেখানে কাতারের কূটনীতিরা আসবেন, যুব সমাজের সাথে সম্পর্ক, এবং বাংলাদেশিরা যারা কাতারে কর্মরত আছেন 3 থেকে 4 লক্ষ, তাদের বিষয়টা কি হবে আগামীতে, এটা আরো বাড়ানো যায় কিনা, এই বিষয়টা। কাতার বর্তমানে কিন্তু একটা নিষেধাজ্ঞা রেখেছিল বাংলাদেশি ওখানে যাওয়ার ব্যাপারে, সেটা আশা করি এই সফরের পরে এটা খুলে দেওয়া হবে। এবং শুধু আনস্কিল্ড না, আশা করি স্কিল্ড ম্যান পাওয়ার, সেখানে কোনো শিক্ষক, ডাক্তার, এইসব যদি ক্ষেত্রে, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, কাতারের হোটেল ব্যবসা এখন বিশাল ব্যবসা, সেখানে কিন্তু সব পুরোটাই শ্রীলঙ্কান বা ফিলিপিনো বা ইন্ডিয়ানদের হাতে রয়েছে। এবং কাতারের আমির কিন্তু ফিলিপিনো সফর করে এসেছেন, নেপালও সফর করে এসেছেন। তো এই সব বিষয় মাথায় রেখে আমি মনে করি যে এটা একটা কিন্তু আমাদের জন্য একটি অর্জন। তবে এটার ফলো আপটা কি হবে সেটাই দেখতে হবে। প্রফেসর দেলোয়ার হোসেন, চুক্তি বা সমঝোতার স্মারক যেগুলো সই হলো, বলছেন মোটা দাগে যে এগুলো সবই গুরুত্বপূর্ণ, প্রয়োজনীয় ছিল আমাদের কাছে। এর ভিতরে আসলে কোনগুলো, বিশেষ করে জ্বালানি, আমরা জ্বালানির বিষয়ে যেমন জানতাম যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন বাকিতে আমরা তেল কেনার প্রস্তাব দেব, সেটি আমরা কিন্তু সেটার বিষয়ে আমরা কোনো বক্তব্য দেখিনি। বা আমরা আসলে তাদের সঙ্গে যে জনশক্তির বিষয়ে কী ধরনের সমঝোতা বা চুক্তিতে গেলাম সেটাও খুব পরিষ্কার নয়। সব মিলিয়ে আসলে আপনার কাছে কোনগুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে? দেখুন, জ্বালানির বিষয়টা কিন্তু জ্বালানির বিষয়ে আগেই কিন্তু চুক্তি হয়ে আছে। কারণ কাতারের সঙ্গে এটাই তো আমাদের প্রথম সফর না বা শেষ সফর না। কারণ আমরা জানি যে আমাদের প্রধানমন্ত্রীও কাতারে গিয়েছেন, সেখানেও কিছু চুক্তি হয়েছে, এবং এলএনজি
নিয়ে যা কাতারের সঙ্গে আমাদের দীর্ঘমেয়াদী চুক্তি রয়েছে, ফলে জ্বালানির বিষয়টা অলরেডি কাভার। তার সেই ক্ষেত্রে এখানে এখন যে চুক্তিগুলো হয়েছে বা সমঝোতা হয়েছে, এগুলো কিন্তু অনেকটা নতুন বিষয় হয়েছে। এবং আপনার যে লেবার ইস্যুতে যেটা একটা, কারণ এখানে কিন্তু আপনার দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে আপনার ডিটেলসটা থাকে না। এখানে একটা, যেমন আপনার শ্রম বিষয়ে একটা সমঝোতা হয়েছে, এবং সেই বিষয়গুলোতে নিশ্চয়ই বাংলাদেশের যে কনসার্ন আছে বা বাংলাদেশের যে অভিবাসীদেরকে ওখানে পাঠানো শ্রমিকদেরকে, সেটার নিশ্চয়ই সেই সুযোগ আছে। তো এটি তো আপনার আরো বিভিন্ন চুক্তির মাধ্যমেও এই শ্রমের ব্যাপারটা কিন্তু যুক্ত আছে। কিন্তু নতুন যে বিষয়গুলো, যেমন কাতার বাংলাদেশ বিজনেস কাউন্সিল প্রতিষ্ঠা করা হয়েছে, আপনার মেরিটাইম ট্রান্সপোর্টের ব্যাপারে যে চুক্তি হয়েছে, এটা তো অসাধারণ। কারণ বাংলাদেশের ভবিষ্যৎ বা এই অঞ্চলের ভবিষ্যৎ কিন্তু, আমরা যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা বলছি, আউটলুকের কথা বলছি, আমরা বে অফ বেঙ্গল এবং ইন্ডিয়ান ওশনকে কেন্দ্র করে যে ভবিষ্যৎ যে অর্থনীতি, সেখানে কিন্তু আপনার মেরিটাইম ট্রান্সপোর্ট, মেরিটাইম রিসোর্স, এগুলো বড় ভূমিকা রাখবে। সেই দিক থেকে বাংলাদেশ কাতারের সহযোগিতা একটা খুব গেম চেঞ্জিং রোল প্লে করতে পারে। এখন এগুলো কিন্তু সম্ভাবনার জায়গা থেকে বলছি, এবং সেটা কাতার কিন্তু আপনার অন্যতম একটা আপনার মেরিটাইম একটা কান্ট্রি, এবং সেই দিক থেকে কাতারের যে অভিজ্ঞতা, কাতারের যে তাদের যে রিসোর্স, সেটা আমাদের কাজে আসতে পারে। আবার আপনার বিনিয়োগের ব্যাপারে কিন্তু বেশ আলোচনা হয়েছে, কথা হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টিকে জোর দিয়েছেন, এবং সেখানে বলা হয়েছে যে কাতারের বিনিয়োগ বাংলাদেশে করতে পারে, এবং বাংলাদেশে যে আপনার এক্সপোর্ট প্রসেসিং জোন আছে, অর্থনৈতিক অঞ্চল আছে, সেখানে কাতার সেই বিনিয়োগ করার জন্য তাদের যে টিম ছিল, সেখানে কাতারের যে বিজনেস যে চেম্বার, সেই চেম্বারের যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু এই আমিরের সঙ্গে এসেছেন। ফলে এই কাতারের বিনিয়োগের বিষয় এবং কাতারের সঙ্গে আমাদের বাণিজ্য বৃদ্ধি, এবং আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বাংলাদেশের যে রোহিঙ্গা সমস্যা এবং এই আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে কিন্তু আপনার কাতারের আমিরের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর খোলামেলা কথা হয়েছে। এবং আমি যেটা মনে করি যে এই শীর্ষ বৈঠকটা হচ্ছে একটা বড় ধরনের আপনার গুডউইল এবং আস্থার একটা প্রতিফলন। এবং বাংলাদেশ কাতার, এবং আমি নিজে আমার পার্সোনাল একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে কাতার কিংবা সৌদি আরব বা আরব আমিরাত, এই সম্পর্কের মধ্যে একটা পারসেপশন গ্যাপ আছে, যে আমরা এটা অস্বীকার করার উপায় নাই যে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক ওখানে আছেন, এবং সেই দিক থেকে বাংলাদেশকে একটু ছোট করে দেখা একটা প্রবণতা আছে, যে বাংলাদেশ থেকে যাচ্ছে দরিদ্র বা আনস্কিল লোকরা ওখানে কাজ করে। কিন্তু বাংলাদেশের যে গত 10 বছরের যে ডেভেলপমেন্ট এবং বাংলাদেশের ব্যাপারে যে পারসেপশন পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ, তাহলেই কিন্তু দেখা যাবে কাতারে আমাদের স্কিল লেবারের চাহিদা বাড়বে, বাংলাদেশকে আরো বেশি যুক্ত করার চেষ্টা করা হবে। এবং এই জায়গাটাতে আমি মনে করি এই সফরটা একটা চূড়ান্ত পরিণতি, যে এই বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং কাতারের আমিরের সঙ্গে একাধিকবার এই শীর্ষ বৈঠক হয়েছে, কাতারে হয়েছে, বাংলাদেশে হয়েছে। এর ফলে এই পারসেপশন গ্যাপটা কিন্তু এখন আর থাকবে না। বিশেষ করে কাতারের দিক থেকে বাংলাদেশের উন্নয়নটাকে সচক্ষে অবজার্ভ করা এবং বাংলাদেশের যে বর্তমান অবস্থান, এই বিষয়গুলো মিলিয়ে আমি মনে করি যে দুই দেশের মধ্যে ভবিষ্যতে যেই ক্ষেত্রগুলোতে সহযোগিতাকে কাজে লাগিয়ে বাংলাদেশের যেমন লক্ষ্যমাত্রা আছে 2041-এ উন্নত বাংলাদেশ বা স্মার্ট বাংলাদেশ হওয়া, সেই জায়গাগুলোতে আমাদের ডাইভার্সিফিকেশনের প্রয়োজন ছিল এবং এখনো আছে। এবং আমরা যেমন দক্ষিণ কোরিয়ার মতো দেশ, টার্কি কিংবা মালয়েশিয়া, থাইল্যান্ডে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, কাতার, সৌদি আরব, এই দেশগুলোকে কিন্তু আমাদের ফরেন পলিসিতে হাইলাইট করতে হবে। এবং এখানে আমি মনে করি যে একটা শক্ত প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছে এই সফরের মাধ্যমে। 10টি চুক্তি এবং সমঝোতার মধ্যে 5টি গুরুত্বপূর্ণ চুক্তি হয়েছে। চুক্তিগুলো সবসময় গুরুত্বপূর্ণ, সমঝোতায়ও গুরুত্বপূর্ণ, বাট সেখানে হয়তো অনেক কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু এই যে দুই দেশের একদম শীর্ষ পর্যায়ের আগ্রহের কারণে আপনার সম্পর্কটাকে বহুমাত্রিক করা এবং শক্তিশালী করা, এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে দু দেশের মধ্যে আলোচনা এবং গাজা ইস্যুতে, রোহিঙ্গা ইস্যু সহ বিভিন্ন ইস্যুতে আলোচনা করে দু দেশের মধ্যে কূটনৈতিক পর্যায়ে যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে, এটি আমি মনে করি যে ভবিষ্যৎ সম্পর্কের জন্য একটা বিশাল শক্তি হিসেবে কাজ করবে। এবং এটি নিঃসন্দেহে কূটনৈতিক প্রক্রিয়া কিন্তু চলমান। আজকে কাতার আমির এসেছে, ভবিষ্যতে আমাদের প্রধানমন্ত্রী আবারও যাবেন কিংবা পররাষ্ট্রমন্ত্রী যাবেন, ফলে সম্পর্কটাকে
ফলো আপ করা এবং কূটনীতিকদের দায়িত্ব সেটি হচ্ছে যে কিভাবে এই সমঝোতাগুলো হয়েছে এবং যেই জায়গাগুলোতে আমাদের সম্ভাবনা আছে সেইগুলোকে যেন আরো আলোচনার মাধ্যমে এগিয়ে নিয়ে যায়। এবং আমি সবশেষে বলবো যে এই মেরিটাইম এবং ডিফেন্স বিষয়ে কাতারের সঙ্গে আমাদের যে খোলামেলা আলোচনা এবং কিছু যে সমঝোতা হয়েছে, এইটা একটা খুব গুরুত্বপূর্ণ ভবিষ্যতের জন্য এবং এটাকে আমাদের বিশেষভাবে এগিয়ে নিয়ে যাওয়া। শমশের মোবিন চৌধুরী, মানে যে চুক্তিগুলো সই হলো তার জন্য ২০ বছর পরে কাতারের আমির আসলেন এবং কাতার মধ্যপ্রাচ্যে খুবই স্ট্র্যাটেজিক একটা দেশ, যেখানে আসলে মধ্যপ্রাচ্যে গাজা ইস্যুতে বা ফিলিস্তিন ইস্যুতে বাংলাদেশের একটা স্পষ্ট অবস্থান আছে। অন্যান্য দেশগুলো ইসরায়েল প্রশ্নে যে ভাষায় কথা বলে, বাংলাদেশ আসলে তার চেয়ে অনেক বেশি সরবভাবে স্পষ্ট করে কথা বলে। মানে বাংলাদেশের অবস্থান আসলে মধ্যপ্রাচ্য কিভাবে দেখছে? না, আমি তো বললাম যে কাতার একটা মধ্যপ্রাচ্যে একটা গেটওয়ে রাষ্ট্র হিসেবে নিজেকে তারা প্রতিষ্ঠিত করেছে। সে কারণে এই সফরটির আরো গুরুত্ব আরো বেশি মানে বৃদ্ধি পেয়েছে। এখন দেখেন, এই যে চুক্তিগুলো যে স্বাক্ষর হলো, চুক্তি কিন্তু রাতারাতি স্বাক্ষর হয় না। একটা প্রস্তুতিমূলক সময় দীর্ঘদিন একদম সারা ডিটেইল যে আলাপ আলোচনা হয় বিভিন্ন পর্যায়ে, শেষ পর্যন্ত কি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিটা অনেক বেশি বাইন্ডিং, এই জন্য সমঝোতা স্মারকটা মূলত ইংরেজি ভাষায় বলা যেতে পারে লেটার অফ ইন্টেন্ট। বাট চুক্তি হচ্ছে ট্রিটি বা এগ্রিমেন্ট, এটা অনেক বেশি শক্তিশালী, এটা অনেক বেশি মানে দায়িত্ব দুই দেশের বা দুই পক্ষেরই উপর বর্তায় এটাকে কার্যকর করা। তো সেখানে আমি মনে করি যে কাতারের সঙ্গে যেসব চুক্তি স্বাক্ষরিত হয়েছে সেগুলোর ফলাফল, চুক্তি রাতারাতি তো আপনার কিছু বলতে পারবেন না। তবে এই যে 20 বছর পরে আপনারা দেখছেন এই বিষয়টা বারবার বলছেন, 20 বছর পরে, 20 বছর 40 বছর পরে হলো কি হলো, বিষয়টা হচ্ছে যে একটা নতুন যাত্রায় বোধহয় আমরা এখন বললাম। এখন ফিলিস্তিনের ব্যাপারে বাংলাদেশের অবস্থান কিন্তু সেই 1971 থেকে শুরু করে আজ পর্যন্ত একই অবস্থায় আমরা রয়েছি। ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ দাঁড়াবে, ফিলিস্তিনিদের লড়াই আমাদের লড়াই। সেখানে অন্যান্য, আপনি সঠিক বলেছেন বাবু, যে অন্য অন্য আরব রাষ্ট্ররা কিন্তু যেটা বলা হয় লিপ সার্ভিস দিচ্ছে, মানে এটা নিয়ে ফিলিস্তিনিদের মধ্যে একটা হতাশাও রয়েছে। বাংলাদেশের ব্যাপারে ফিলিস্তিনিরা খুব জানে, তারা কৃতজ্ঞ যে বাংলাদেশ অনেক বেশি শক্ত অবস্থান আছে ফিলিস্তিনের পক্ষে। তো সেই সব বিষয় মধ্যপ্রাচ্যের অন্য রাষ্ট্ররা এটাকে ইতিবাচক ভাবেই দেখবে। কাতারের সাথে এখন তো শত্রুতা কারো নেই। মধ্যপ্রাচ্যের গালফ কান্ট্রি যারা আছে সকলের সাথেই তারাও কাতারের গুরুত্বটা বুঝতে পেরেছে। তো সেই কারণে আমি মনে করি মধ্যপ্রাচ্য কোনো রাষ্ট্রই এটাকে মানে এটা নিয়ে উদ্বিগ্ন হবে না বা উদ্বেগ প্রকাশ করবে না। তারা মনে হয় একটা নতুনত্ব হলো। তবে কাতারের কিছু নীতি রয়েছে যেটা নিয়ে গালফ কান্ট্রিদের একটু অভিমান বলেন, রাগ বলেন, ক্ষোভ বলেন রয়েছে। যেমন হামাসের নেতৃত্ব কিন্তু কাতারেই অবস্থান করেন, হামাসের অনেক, খালেদ মিশাল সহ অনেকেই তারা কাতারে অবস্থান করেন। একই সাথে মিশরের সেই মোরসির অনেক সমর্থকরা কাতার তাদেরকে স্থান দিয়েছে, জায়গা দিয়েছে। এসব বিষয় নিয়ে কিন্তু কাতার এই বিষয়গুলোকে কাজে লাগিয়েছে, ইতিবাচকভাবে কাজে লাগিয়েছে, যে আলোচনার একটা জায়গা তৈরি করেছে কাতার। তো কাতার এখন বাংলাদেশকে এই গুরুত্বটা দিয়েছে, এটাকে আমাদের কাজে লাগাতে হবে। বিনিয়োগের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেলওয়ার যে কথাটা বললেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে বিনিয়োগ চুক্তি এবং যে দুই যে বিজনেস কাউন্সিল যেটা সেট আপ হয়েছে, বিজনেস কাউন্সিল যদি সঠিকভাবে দক্ষভাবে কাজ করতে পারে তাহলে আমরা আশা করতে পারি কাতার থেকে অনেক বিনিয়োগ হবে। কাতার তো নিজে বিনিয়োগ করবে না বা বিনিয়োগ অর্থায়ন। কাতার ইজ নট এ ইন্ডাস্ট্রিয়ালাইজ কান্ট্রি, তারা শুধু এনার্জি বেসড কান্ট্রি। তো এনার্জির ক্ষেত্রে যদি আমরা এখানে কাতারে ইনভেস্ট করতে চাই, যে এখানে আমরা কিভাবে আরো আধুনিক রিফাইনারি আমরা এখানে তৈরি করতে পারি। অনেক দেশের তেল আমরা এখানে রিফাইন করতে পারি না, রাশিয়ার তেল যেমন বাংলাদেশে আমরা রিফাইন করতে পারি না। এই দক্ষতা ক্ষেত্রে হয়তো কাতারের বিনিয়োগটা খুব একটা বড় ভূমিকা রাখতে পারে। আশা করি যে এই চুক্তির মাধ্যমে যখন চুক্তিগুলা কার্যকর করা হবে, সেখানে আমি মনে করি মূলত বাংলাদেশই লাভবান হবে, সেটাই আমাদের আশা। এবং বাংলাদেশের কর্মরত যারা কাতারে রয়েছে সেই সংখ্যাটা আশা করি আরো বাড়বে। এবং শুধু সংখ্যা নয়, গুণের দিক যেমন স্কিল লেবার, ডাক্তার, শিক্ষক,
এইসব ক্ষেত্রে বাংলাদেশ থেকে কাতারে যাবে সেটাই আমাদের প্রত্যাশা এই সফরের পরে। এই সফরে যেটা চূড়ান্ত সিদ্ধান্ত হতে হবে এমন কিছু নয়। এই সফরের ফলাফল হিসাবে মধ্যমেয়াদী বলেন দীর্ঘমেয়াদী বলেন দেখবেন যে একটা হয়তো পরিবর্তন এখানে আসতে পারে, যে বাংলাদেশের যারা কাতারে কাজ করতে যাবেন সেখানে গুণগত মানের একটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। জি, শমশের মোবিন চৌধুরী, বীর বিক্রম এবং অধ্যাপক ডক্টর দেলোয়ার হোসেন, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য আজকে সংবাদ যুগে।